শিমুল আমার জান। পুষ্পর গলা শুনে শিমুল স্থির হয়ে যায়। পুষ্প আবার বলে, আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কই? আসতে তো লেট করছো কেন? আমার ভুল হয়ে গেছে, কালকে রাতে ফিরে আসা উচিত হয়নি, এরা ভালো না। শিমুল ফুপিয়ে কেঁদে বলে, পুষ্প রে, আমাকে তো আটকে রেখেছে। পুষ্প হাক্কার করে বলল, আল্লাহ, আমি কেন ফিরে আসলাম? জান, আমাকে নিয়ে যাও। শিমুল চুপ করে থাকে। পুষ্পই আবার বলে, আমি তোমাকে ছাড়া মরে যাব। শিমুল কাঁদে, তার পাগল পাগল লাগছে। পুষ্প কাঁদতে কাঁদতে বলল, বিয়ের শাড়ি পরিয়ে দিয়েছে, আমি মরে যাব, তাও বিয়ে করব না। শিমুল বলল, তুমি এত নিষ্ঠুর কেন? ওরা আমাদের একসাথে বাঁচতে দিল না। পুষ্প কান্না গলায় বলে, শিমুল, তোমার সাথে বাঁচতে না পারলে আর বাঁচার ইচ্ছে নেই। শিমুল কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। পুষ্প কান থেকে ফোনটা নামিয়ে দেখে মোবাইল বন্ধ হয়ে গেছে। তখনই বাইরে বলতে শোনা যায় কাজী এসেছে। পুষ্প উঠে টেবিলের দিকে যায়। আল্লাহর ঘরে নামাজ পড়তে যাওয়ার জন্য মুয়াজ্জিন আজান দিচ্ছে। শিমুল স্তব্ধ হয়ে আজানের সুরটা শোনে। তার পুষ্পর এখন বিয়ে হবে? পুষ্প অন্য কারোর হয়ে যাবে? সে ব্যর্থ প্রেমিক হিসেবে ব্যর্থ। শিমুল ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে মাথাটা দেয়ালে আঘাত করে। একটা দুইটা আঘাত করে থামে না, অনেকগুলো আঘাত করে। যখন আর শক্তি পায় না তখন দেয়াল ঘেঁষে পড়ে। মাথা থেকে রক্ত বেরোচ্ছে বললে ভুল হবে, যেন কলকল করে পানির মতন রক্ত পড়ছে। শিমুল শরীরের শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে বলল, তোরা বাঁচতে দিবি না। পুষ্প টেবিলের রিয়াকশনের নিচে থেকে ব্লেডটা বের করে। অনেকদিন আগে খাতা বাঁধার পরে বাড়তি সুতো কাটার জন্য কিনেছিল। আজকে সেটা পেয়ে পুষ্প তৃপ্তির হাসি হাসে। ফ্লোরে বসে চোখ বন্ধ করে হাতে ব্লেড টেনে টেনে বলে, তোমাকে ছাড়া বাঁধা সম্ভব না। কিছুক্ষণ পরই ফ্লোরে রক্তে লাল হয়ে যায়। পুষ্প বলে, তোমাকে আর পাওয়া হলো না শিমুল। পুষ্প শ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে বুকে চাপ পড়ে, অশ্রু চোখে ঢলে পড়ে ফ্লোরে। পলাশ তখন মাস্টার শেষ করে গ্রামে ফিরে এসেছে। হাতে অপরন্ত সময়। পলাশ ইংরেজি নিয়ে মাস্টার শেষ করেছে। তাদের গ্রামের কলেজের প্রিন্সিপাল কলেজে ডেকে নেয়। কলেজে ভালো ইংরেজি শিক্ষক নেই। অনুরোধ করে যতদিন পলাশের চাকরি হচ্ছে না ততদিন যদি একটু সময় দিত, এবারে ইন্টারের ব্যাচটা ভালো রেজাল্ট করতে পারবে। পলাশ অবসর বিধায় রাজি হয়। তারও ইচ্ছা শিক্ষাগত করার। এখন পড়ালে চর্চা হলো। তারপর নিয়মিত পড়ানো শুরু করে। তার পড়ানো ভালো বলে সব স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়তে আসে। পলাশও হাসি মুখে পড়ায়। কিছুদিন পর কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে এসে ভর্তি হয়। জানা যায় মেয়েটার আব্বা ব্র্যাক ব্যাংকে চাকরি করে। বাবা বদলি হয়েছে বিধায় পরিবার সাথে নিয়ে এখানে এসেছে। তাই মেয়েকেও অন্য কলেজে থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছে। প্রথম দিন ক্লাসে পলাশ যখন পড়াচ্ছিল তখন মেয়েটা প্রশ্ন করে যে এই জায়গাটা বুঝতেছে না। পলাশ বই থেকে চোখ তুলে তাকায়। উজ্জ্বল শ্যামাবর্ণ একটা মেয়ে জিজ্ঞাসু কাজল কালো চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে শান্ত শিষ্ট পলাশের বুকে ঠান্ডা গা কাঁপানো শিহরণ বয়ে যায়। পলাশ মাথা নিচু করে ফেলে। গোটা জীবনে এই প্রথম এমন অনুভূতি হচ্ছে। আসলে লেখাপড়ায় এতই ডুবেছিল যে মেয়েদের দিকে তাকানোর সময় পায়নি। পলাশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার তাকায়। পলাশকে তাকাতে দেখে মেয়েটা ভদ্রসূচক হাসে। পলাশ উত্তর দেয়। জানতে পারে মেয়েটার নাম নিধি আনোয়ার। সে নামটা বারবার গুনগুন করে বলে, নিধি নিধি নিধি। পলাশ ভাবে এটা হয়তো বা ভালো লাগা, আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ গড়ায় ভালো লাগার রেশ কাটে না। যেন আরো বেশি দেখার জন্য মন আকুল হয়ে থাকে। পড়ার ফাঁকে ফাঁকে বারবার দেখে। তারপর একদিন নিজেকে নিজে খুব শাসায়। সে শিক্ষক আর নিধি স্টুডেন্ট। শিক্ষক হয়ে ছাত্রীর ওপর এমন আকুল চোখে তাকানো ঠিক না, এটা অপরাধ। ভাবে আর তাকাবে না। 2 দিন নিজেকে খুব কষ্টে আটকে রাখে। ভুল করেও তাকায় না। কিন্তু এই না তাকানো নিধির সহ্য হয় না। সেও সবার সাথে পলাশের কাছে প্রাইভেট পড়তে আসে। পলাশ হাসে, নিধিও হাসে। মেয়েরা যেন একটা সময় নিজে নিজেই পরিপক্ক হয়ে যায়। কোনো বিদ্যা ছাড়াই ছেলেদের বুঝতে পারে। তাই তো পলাশের চোখের ভাষা পড়েই নিধি বুঝে নিল অনেক কিছু। শান্ত পলাশের বুকে অশান্ত ঝড় তুলে দিতে পারে এই কাজল কালোর বালিকা। প্রাইভেট শেষে সবাই চলে গেলেও নিধি যায় না। বান্ধবীরা যেতে ডাকলে বলে তার একটা চ্যাপ্টার সমস্যা আছে, সেটা সলভ করেই আসছে। পলাশ মুচকি হাসে। নিধি বুঝতে পারে পলাশ খুব লজ্জা পায়। নিধি পলাশকে প্রেমের প্রস্তাব দেয় চিঠির মাধ্যমে। চিঠি পড়ে পলাশ মুচকি হাসে। অতি উত্তরে বলে, তোমার কি পলাশ ফুল পছন্দ নিধি? নিধি পলাশের চোখে চোখ রেখে বলল,
আগে পছন্দ ছিল না, এমনকি চিন্তামও না। এখন চিনি, পছন্দ করি, একটু বেশি পছন্দ করি। পলাশ মুচকি হেসে বলল, আমারও। কি? নিধি পছন্দ? নিধি হাসে। দুজনের প্রেম খুবই ভালো চলছিল। হঠাৎ করে একদিন নিধি বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে। পলাশ যেন আটকায়। বিয়ে ঠিক মানে? পলাশের মাথায় বাজ পড়ে, ছুটে যায় তার আব্বার কাছে। লাজুক পলাশ লজ্জা ভুলে নিধির কথা তার আব্বাকে জানায়। সকথা হলো তার সোজা না করে দেয়। শুধু না করেই থামেনি, নিধির আব্বাকে আবারও বদলি করে অন্য এলাকায় পাঠিয়ে দেয়। নিজে বন্দোবস্ত করে নিধির বিয়ে দেয়। নিধির সাথে পলাশের শেষ কথা ছিল, আপনি আমাকে ঠকালেন। পলাশ কেঁদে দিয়েছিল। নিধিকে তার চাই, কিন্তু তার আব্বা যে এমন করবে এটা কখনো ভাবেনি। নিধি প্রচুর কেঁদেছিল। বিয়ে করবে না বলে অনেক মার খেয়েছে। শিমুলও কেঁদেছে, তার আব্বার পা ধরে বসে থেকেছে, তিনি রাজি হয়নি। কিন্তু নিধি, যার সঙ্গে বিয়ে হবে সে আমার থেকেও বেশি ভালো হবে। নিধি চিৎকার করে বলেছিল, ভালো হোক, কিন্তু সে তো পলাশ না। আমার পছন্দের পলাশ ফুল তো সে না। পলাশের চোখ বেয়েও পানি পড়েছিল, তবে সেটা নিঃশব্দে। পছন্দের ফুল অপছন্দের তালিকায় ফেলে দাও। ভালোবাসি তো পলাশ। নিধির কান্না পলাশ সইতে পারে না, তাই আবার তার আব্বাকে ধরে। কিন্তু শওকত হাওলাদার কাছে ছেলের পছন্দের থেকে সমাজ ক্ষমতাই বেশি বড়। রাজি তো হয়নি, বরং তার রাগ তার আম্মার উপর মিটিয়েছে। পলাশ চুপচাপ সব দেখেছে। শান্ত স্বভাবের পলাশ কোনো টুস শব্দ করেনি। আব্বার কথাই রেখেছে, নিধিকে ভুলে গিয়েছে। তার আব্বাকে সমাজের কথা থেকে বাঁচিয়েছে। এই ঘটনার পর থেকে শান্ত স্বভাবের পলাশ যেন আরও শান্ত হয়ে যায়। কলেজের চাকরি পার্মানেন্ট হয়। নিধির সাথে আর যোগাযোগ রাখেনি। কিন্তু আদৌ কি পলাশ নিধিকে ভুলতে পেরেছে? পারেনি, আর পারবেও না। এখন নিধিকে তার বুকে মিশিয়ে রেখেছে। রাতে নিধির কথা মনে হয়, ঘুমাতে পারে না। কত বছর হয়ে গেছে, তারপরেও নিধিকে মনে করে কাঁদে। বুকে ব্যথা হয়, হাহাকার করে উঠে নরম মনটা। তাই তো বিয়ে করেনি। নিধিকে ছাড়া অন্য কাউকে কেন জানি কল্পনাও করতে পারে না। আর একটু লড়াই করলে হয়তো নিধি তার হতো। এই আফসোস সারা জীবন বয়ে যেতে হবে। আজকে তিয়াস যখন ছুটে কলেজে আসে, পলাশ তখন ক্লাস নিচ্ছিল। তিয়াসের মুখে সব শুনে বাইক নিয়ে বাড়ির দিকে ছোটে। তার বুকে যে কষ্ট, হাহাকার, যন্ত্রণা হয়, অসহ্য জ্বলন পূরণে নির্ঘুম রাত্রি যাপন করে। সে চায় না তার ভাইও একই কষ্টে জর্জরিত হোক। বাড়িতে ঢুকে তার আব্বার সামনে গিয়ে দাঁড়ায়। আব্বা, শিমুলের দরজাটা খুলে দিন। শওকত হাওলাদার বলল, তুমি স্যার মানুষ, এসব পেঁচালে এসো না। পলাশ মুখ শক্ত করে বলল, খুলবেন কিনা সেটা বলুন। 2টার পরে। এখন খুলুন। চুপচাপ। পলাশের মুখে এমন তেজি কথা শুনে শওকত হাওলাদার অভ্যস্ত না। মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। পলাশ রান্নাঘরের দিকে চলে যায়, সাথে সাথেই ফিরে আসে। এগিয়ে যায় শিমুলের রুমের দিকে। শওকত হাওলাদার বাধা দিতে ছুটে আসে। ও সাহস তো দেখি কম না, খুলবি না বললাম। ততক্ষণে পলাশের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। শওকত হাওলাদার দিকে তাকিয়ে হাতের বটিটা উঁচু করে বলে, যে বাধা দিতে আসবে তার গলা থেকে মাথা আলাদা করে দেব। এবার আসুন, কে আসবেন? শওকত হাওলাদার কিছু বলতে চাইলে পলাশ বলে, কোনো কথা হবে না, এটা জীবন, দাবা খেলার চাল না। পলাশ দরজা খুলে দেখে শিমুল মাথা নিচু করে বসে আছে। দরজা খোলার শব্দে শিমুল মাথা তুলে তাকায়। দরজা খোলা দেখে মনে আশা জেগে ওঠে। মাথার ব্যথা সয়ে নেওয়ার মতন না, শরীর ঝিমঝিম করছে। তারপরে উঠে দাঁড়িয়ে পলাশের দিকে তাকিয়ে কেঁদে বলে, ভাইয়া, পুষ্পর কি বিয়ে হয়ে গেছে? তাই দরজা খুলে দিয়েছো? পলাশ কথা বলে না। শিমুলের আকাশি রঙের গেঞ্জি রক্তে ভিজে চুপচুপ হয়ে গেছে। ফ্লোরে রক্ত, মাথার চুল রক্তে ভেজা। পলাশ এগিয়ে আসে, চিৎকার করে তার আম্মাকে ডাকে। শিমুল বাধা দেয়, কাউকে ধরতে দেয় না। রুম থেকে বেরিয়ে তার আব্বার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে তার শরীর কাঁপছে। পুষ্পর যদি কিছু হয়, খবর আছে। শওকত ছেলের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তিনি ভাবেনি শিমুল এমন কিছু করবে। রাবিয়া শিমুলকে দেখে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। শিমুল আর কিছু বলে না, বাড়ি থেকে বেরিয়ে সোজা দৌড় দেয়। পলাশ আর তিয়ার সাথে যায়। শিমুল দৌড়াচ্ছে এই অবস্থায়। এতটা পথ দৌড়ে গেলে শিমুলই বাঁচবে না। পলাশ শিমুলের সামনে বাইক থামিয়ে উঠতে বলে। শিমুল পুষ্পর বাড়ি গিয়ে সোজা ঘরে ঢোকে। বিছানায় কাজী বসে আছে। শিমুল বুঝে আসা গলায় বলে, বিয়ে কি হয়ে গেছে? কাজী মাথা নেড়ে না করে। শিমুল চোখ বন্ধ করে শ্বাস নেয়।
পরক্ষণে পাশের রুম থেকে চিৎকার ভেসে আসে। শিমুল ওখানে গিয়ে দেখে মিজান শেখের উপর দিয়ে গিয়ে দরজা খোলে। লাল বেনারসি পরে পুষ্প ফ্লোরে হেলে পড়ে আছে। ফ্লোরে লাল রক্তে রঞ্জিত। শিমুলের বুকটা ধুকধুক করে। সে কি দেরি করে ফেলেছে? রোকসানা আর মুন্নির আহাজারিতে চারিপাশে ভারী হয়ে ওঠে। তাদের কান্নায় শিমুল ভালো লাগে না। সবাই অবাক হয়ে শিমুলকে দেখে, রক্তে সারা গা মাখামাখি। দ্রুত পায়ে পুষ্পের কাছে যায়, কারোর দিকে না তাকিয়ে। পুষ্পকে পাজা কোলে নিয়ে বাইরের দিকে ছোটে। মিজান কিছু বলতে চাইলেও পলাশ বাধা দেয়। শিমুল সিএনজিতে পুষ্পকে কোলে নিয়ে বসে কাঁদছে। ক্ষণে ক্ষণে পুষ্পর কপালে চুমু দিচ্ছে। পুষ্পর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। পলাশ সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, কিচ্ছু হবে না, দেখিস। ওর কিছু হলে আমি মরে যাব। হসপিটালে যাওয়ার পরে পুষ্পর চিকিৎসা করা হয়। পুরনো ব্লেড বলে শিরা কাটেনি। এই যাত্রায় বেঁচে গেল। বাড়ির সবাই এসেছে। শিমুল সাফিরকে ইচ্ছা মতন ছাড়ে। সবাই শিমুলকে ডাক্তারের কাছে যেতে বললেও শিমুল চায় না। পুষ্পর জ্ঞান ফিরলে শিমুলের এই অবস্থা দেখে কেঁদে দেয়। শিমুল পুষ্পর দিকে অভিমানীর চোখে তাকিয়ে থাকে। কেন এমন করতে হবে? যদি কিছু হয়ে যেত? শওকত হাওলাদার এসে ছেলেকে নিয়ে যেতে চায়। শিমুল বিরক্ত হয়ে বলল, টানেন কেন? নিজের অবস্থা দেখেছিস? অন্য কেবিনে চল, মাথায় ব্যান্ডেজ করতে হবে। শিমুল বলল, কাজই রাখেন, আগে বিয়ে করব, তারপর ব্যান্ডেজ ফ্যান্ডেজ। শিমুলের মাথার চুল থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। শওকত ছেলের এত রক্তক্ষরণ দেখে ঘাবড়ে যায়। আগে ব্যান্ডেজ কর, তারপর বিয়ে করিস। শিমুল তার আব্বাকে আর বিশ্বাস করে না। ধমকে চেঁচিয়ে বলল, আগে বিয়ে, বিয়ে না হলে আমি এখান থেকে যাচ্ছি না। মরে গেল ওরা। মিজান বেঁকে বসে চেয়ারম্যানের এত অপমানের পর এসব কিভাবে সম্ভব? শওকত চেয়ারম্যান রাস্তা না দেখে মিজান শেখের হাত ধরে অনুরোধ করে। শিমুলের কঠিন মুখের দিকে তাকিয়ে কেউ কিছু বলার সাহস পায় না। আর কোনো উপায় না দেখে শিমুলের আর পুষ্পর বিয়ে পড়ানো হয়। কবুল বলতে বললে দুজনেই সেকেন্ডে কবুল বলে ফেললো। বিয়ে পড়ানো হয়ে গেলে শিমুল সবার সামনেই পুষ্পর কপালে চুমু খায়। তারপর তার আব্বার দিকে তাকিয়ে বলে, আপনি হেরে গেছেন, আমি জিতেছি। শওকত হাওলাদারের মুখ থমথমে করে বেরিয়ে যায়। মনে মনে বলে, আজ তো একটা বেয়াদব জন্ম দিয়েছি। নাসরা শিমুলের মাথা ধুয়ে দেয়। কয়েকদিন আগেও মাথায় আঘাত পেয়েছিল, তবে আজকের আঘাতটা গুরুতর। তাই সিটি স্ক্যান করে দেখে কোনো ক্ষতি হয়েছে কিনা। ভাগ্য শিমুলের সহায়, ভিতরে কোনো রক্তক্ষরণ হয়নি, কিন্তু সেলাই লাগে 8টা, 2 ব্যাগ রক্ত লাগে। তাতে শিমুলের কোনো ব্যথা বা আফসোস নেই। পুষ্পকে নিজের করে লিখে নিতে পেরেছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে? পুষ্প এখনো কাঁদছে। তার মনে হয়েছিল সে শিমুলকে হারিয়ে ফেলবে, তাই তো এই বোকামিটা করে ফেলেছিল। মাঝে মাঝে এই বোকামি করাই ভালো। পুষ্প এমন বোকামি করেছে বলেই তো আজকে বিয়ে হলো। তার বিশ্বাস হচ্ছে না শিমুল তার স্বামী। সাফিনের আব্বা আম্মা মিজান শেখের সাথে রাগারাগি করে চলে যায়। শিমুল আছে কিছুক্ষণ পরে। শিমুলকে দেখে খুবই দুর্বল লাগছে। তাও খুশিতে দাঁত বের করে হেসে মিজানকে বলল, আব্বা, আপনার মেয়ে বাড়ি নিয়ে যান, গাড়ি দিয়ে গিয়ে আনবো। মিজান শেখ দাঁত কিরমিরিয়ে পুষ্পকে নিয়ে বাড়ি চলে যায়। শিমুলকে ডিস্টার্স দিবে না জানায়, কিন্তু শিমুল তেরামির করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আগে মায়ের কাছে যায়। রাবিয়া ছেলেকে জড়িয়ে ধরে। শিমুল হেসে এসে বলল, আম্মা, বিয়ে করে ফেলেছি। ভালো করেছো আব্বা। বাড়িতে যাওয়ার পর পুষ্পর উপর সব রাগ প্রকাশ করে। তাতে পুষ্পর কিচ্ছু আসে যায় না। তার মায়ের বাক্স সে পেয়ে গেছে, আর কেউ আলাদা করতে পারবে না। মনি খুব রাগ করে। তার স্বামীর বাড়িতে সে ছোট হলো। এই রাগে সে রাতে পুষ্পর সাথে থাকলো না। পুষ্প একা একা খুশিতে ইচ্ছা মতন কাঁদে। শিমুলকে পাওয়ার খুশিতে নফল নামাজ পড়ে। শিমুল রাত 2টার দিকে বেরিয়ে পড়ে। এত কষ্টের পর আজকে বিয়ে করলো, অথচ কেউ শ্বশুরবাড়িতে যেতে বললো না। তাই শিমুল নিজেই চলে এসেছে। বিয়ের প্রথম রাত কিনা আলাদা থাকবে। শিমুল জানলায় টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্প জানতো আজকে পাগল প্রেমিক আসবেই। তাকে আজকে কোনোভাবেই আটকানো যাবে না। সে তার পাগল পাগল আবদার নিয়ে ঠিক আসবে। পুষ্প জানলা খুলে শিমুল হাসে। শিমুলের হাসি দেখে পুষ্প মুগ্ধ হয়। শিমুল আস্তে করে বলল, দরজা খুলো। আজকে কোনো ভয় ছাড়াই পুষ্প দরজা খোলে। শিমুল বাইরে দাঁড়িয়ে বেশ দুঃখী দুঃখী চেহারা বানিয়ে বলে, বউ, আজকে না আমাদের বাসর রাত। শিমুলের বিয়ের কথা শুনে সুইটি কেঁদে কেটে একাকার করে ফেলেছে। আসমা আর পেশাকার কারোর কথাই শুনছে না। আসমা তার আম্মাকে বলে, দেখলেন কি করলো? ঠিকই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে ফেললো। আপনার নাতিও একটা। পেশাকার বেগম বলল, শিমুলের মতো পোলা যে এমন জায়গায় যাবে
আমার কল্পনার বাহিরে ছিল। আমার মন বলে তাবিজ করে পোলার মাথা নষ্ট করে দিয়েছে, তাই তো এমন পাগলের মতো কাণ্ড কারখানা করে। দেখলি না কেমন মাথা টাতা ফাটিয়ে কি অবস্থা করেছে। পেশাকারের কথা শুনে আসমাও মাথা নাড়ে, তারপর সুইটির মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, আমি তোর জন্য এমন ছেলে খুঁজে আনবো যে তার সামনে শিমুলও ফেল। সুইটি বলে, আমার অন্য কাউকে লাগবে না, আমার শিমুলকেই লাগবে। কিন্তু শিমুলের তো বিয়ে হয়ে গেছে। সুইটি ফুসফুস করে বলল, তো কি হয়েছে, বিয়ে হয়েছে, ডিভোর্সও হবে। আসমা মাথা নেড়ে বলে, ডিভোর্স? ওই মেয়ের জন্য যেই পাগল। সুইটি তার নানুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নানু, আমি কিছু জানি না, তুমি জানো কি করবে, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি শিমুলকে ছাড়া বাঁচবো না। পেশাকার বলেন, পুষ্পকে একবার এই বাড়িতে আসতে দে, চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার স্বাদ মিটিয়ে দেব, লেবুর মতো চিপে চিপে তেল বার করব। সুইটি তার নানুকে ভালো করেই চেনে। মলিন মুখে শুয়ে তার আর শিমুলের বিয়ের স্বপ্ন দেখে। শওকত হাওলাদার সবার ঘর পায়চারি করছে, রাগে মুখ থমথমে, বারবার হাত মুঠো করে আবারও খুলছেন। তার পরিবারের প্রথম আত্মীয়তা কিনা এমন ফ্যামিলির সাথে হলো। ছি ছি, সমাজে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে, আর হাসাহাসি করবে কি, হাসাহাসি শুরু হয়ে গেছে। শিমুল যা করলো ভাবতেই ওনার মেজাজ খারাপ হয়। বিয়ে হলে হয়েছে, এই মেয়েকে এই বাড়ির সীমানায় আসতে দিবে না। বাড়ির প্রথম বউ হিসাবে এই মেয়েকে মানায় না। পুষ্পকে দেখলেই ওনার রাগ লাগে। শিমুল যে কিভাবে এই মেয়েকে পছন্দ করলো তা আল্লাহই জানে। এর চেয়ে ভালো ছিল সুইটিকেই বউ করে নিত। তার সব পরিকল্পনা বাদ হলো পুষ্পর কারণে। এই মেয়ের গালে ঠাস ঠাস চড় মারতে পারলে ভালো লাগতো। রাবিয়া স্বামীর অস্থিরতা দেখে শান্তি পাচ্ছেন। কয়েক বছর আগে নিধির বিয়ের দিন পলাশ ঠিক এইভাবেই অস্থির হয়েছিল, পাগলের মতন চুপি চুপি কেঁদেছিল। উনি তো মা, ঠিক বুঝেছেন, কিন্তু এই পাশার মানুষের মন গলেনি, নিজের অহংকার ধরে রেখেছিলেন। আজকে শিমুলের কাছে রাবিয়া ভীষণ খুশি। নিঃস্বার্থ দেখা লোকেদের এমন শিক্ষা হওয়া উচিত। পুষ্পকে বিয়ে করা নিয়ে সবাই অখুশি হলেও রাবিয়ার বুকটা ঠান্ডা হয়ে গেছে। এবার বউ ঘরে আসলেই হলো, তার একটা সঙ্গী হবে। পলাশ উবুর হয়ে শুয়ে আছে, নিঃশব্দে চোখ থেকে পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে। নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। কেন সে শিমুলের মতন হতে পারল না? এমন হলে তো তার নিধি তারই থাকতো, বুক ভরা কষ্ট নিয়ে থাকতে হতো না। পলাশ শক্ত করে বালিশ খামচে ধরে, ঠোঁট কাঁপে, তিত্তির বুকে ব্যথা হয় অসহনীয়। নিজেকে খুব ঘৃণা লাগে। নিধিকে আজকাল খুব মনে পড়ে। বাচ্চা মেয়েটা তার জন্য কত কষ্ট সহ্য করেছে, কিন্তু সে কিনা তার আব্বার কথায় বাইরে যায়নি। ছি, পলাশ প্রেমিক হবার যোগ্য না। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। কালো গেঞ্জি, কালো ট্রাউজার পরাতে ফর্সা শরীর আরো ফুটে উঠেছে। ফর্সা কপালে সাদা ব্যান্ডেজ দিয়ে ঢাকা। এই যে ছেলেটা এত অসুস্থ দেখলে কেউ বলবে না। ব্যান্ডেজ মাথায় রেখে কেমন হাসছে। এই প্রণয় পুরুষ তার, এটা ভেবেই পুষ্পর নিজেকে সুখী সুখী মনে হলো। শিমুলের কথা শুনে দু হাত মুড়ে দাঁড়ায়। বাসরাত তো? শিমুল দুঃখী দুঃখী চেহারা করে বলল, ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু ঘুম আসে না। আমি তো এখন আর সিঙ্গেল না, ম্যারিড পারসন। আজকেই বিয়ে করলাম, আর প্রথম রাতে কি বউ ছাড়া ঘুম আসে? আসে না তো। পুষ্প দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। ঘুম আসে না? না, বিবাহিত পুরুষদের বউ ছাড়া ঘুমানোর নিয়ম নেই। আমি নিয়ম পালন করতে এসেছি। তারপর থেমে বলল, তোমার সাথে ঘুমাবো। পুষ্প শীতল চোখে তাকিয়ে হাসে। আচ্ছা, ভেতরে আসেন, ঘুমিয়ে যান। শিমুল মাথায় হাত রেখে চুলকে রেখে দাঁত বের করে হাসে। শুধু ঘুমালে হবে না তো, কেন? কিছু কিছু করতে হবে। কি? শিমুল চোখ ছোট ছোট করে বলল, বাসরাতে কি হয় জানো না? পুষ্প জানে বাসর রাতে কি হয়, তার আবছা ধারণা কিশোরী পুষ্প জানা। তারপরও মাথা নেড়ে বলল, না। শিমুল অবাক হয়ে বলে, সত্যি জানো না? না, আর তো বাসরাত আসেনি, কিভাবে জানবো? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো আমি শিখিয়ে দিই। পুষ্প লাজ লজ্জা চোখে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর চোখে তাকিয়ে মিটমিটি হাসে। শিমুল উপরে উঠে আসে, পুষ্প এক পা পিছিয়ে যায়। শিমুল মুচকি হাসে। বাহ, তার ভুল তাকে ভয় পাচ্ছে। শিমুল পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলে, ইচ্ছু করবো না তো, এত ভয় পাচ্ছ কেন? আমি এতটাও খারাপ না।
আজকে শিমুল তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, এটা ভেবেই পুষ্প ভয় লাগছে। পুষ্প যে ভয় পাচ্ছে এটা লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু চালাক জামাইটা ঠিক বুঝে ফেলেছে। শিমুলের কথা শুনে পুষ্প বলল, ভয় পাবো কেন, আমি সাহসী। শিমুল আবার বাইরে গিয়ে দাঁড়ায়। তো দেখতেই পাচ্ছি। তারপর দুজনে চুপচাপ চোখে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। শিমুল বলল, চলো সামনে যাই। পুষ্প তিরুক্তি করে না, দরজা আটকে শিমুলের পিছু পিছু যায়। রাস্তায় নেমে শিমুল পুষ্পর হাত ধরে। কোনো ভয় নেই, লুকোচুরি নেই, নেই কোনো বাধা। দুজনেই কোনো কথা না বলে চুপচাপ হাঁটে। নিঝুম নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার ডাকের সাথে দুজনের মনটা খুশিতে বাক বাকম ডাকছে। রাতের দিকে তাকালে দেখা যায় আজকে নতুন চাঁদ উঠেছে। নতুন চাঁদ বিধায় আলো কম, চারিদিকে আবছা অন্ধকার। দুজন অন্ধকারে হাঁটতে হাঁটতে অন্ধকারের নিজস্ব আলো চোখ চিনে নেয়। শিমুল বলল, আজকের চাঁদের আলো কম কেন জানো না? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে বলল, কেন? তুমি খেয়াল করেছো, সব সময় আমরা রাতে দেখা করলে চাঁদের ভরা পূর্ণিমা থাকতো, কারণ চাঁদ তখন জানতো শিমুল প্রেম করে, আর প্রেম করলে বেশি দুষ্ট হওয়া যায় না। আর এখন শিমুল তার ফুলের পর, যত ইচ্ছে দুষ্ট হতে পারে। এইসব অন্য কেউ দেখলে লজ্জা, তাই তো এই লজ্জায় চাঁদ মুখ লুকিয়েছে। ইন্টেলিজেন্ট চাঁদ। পুষ্প মাথা নিচু করে হাসে। প্রেম অবস্থায় তো ফিজিক্সের ক্লাস নেওয়া শেষ, আরো দুষ্ট হওয়া বাকি। পুষ্পর লজ্জা লাগে, লজ্জায় নাকের ডগা শিরশির করে। পুষ্পর লজ্জায় অবনত মুখ দেখে শিমুল হাসে। দুজন হাঁটতে হাঁটতে হিজল গাছের নিচে আসে। শিমুল বলে, এই গাছটা আমাদের প্রেমের সাক্ষী। হুম, বেচারা কত কি দেখে ফেলেছে। পুষ্প ঠোঁট টিপে হাসে। হাও কথা। শিমুল গাছে হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প কিছুটা দূরে দাঁড়ায়। একে অপরের চোখে তাকিয়ে আপনা আপনি হাসে, তৃপ্তির হাসি। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। দুজনের চোখে অজস্র কথা হয়। পুষ্প চোখের ভাষা তখন গাঢ়। শিমুলের বুকে অজানা শিহরণ নেচে ওঠে। সে মুচকি হাসে, মাথা নেড়ে বলল, কি? পুষ্প কিছু বলে না, তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর হাত ধরে কাছে আনে। বালিকা, আমাকে বিষ ব্যথা শেখাতে এসো না, আমি নিজেই বিষের রাজা। পুষ্প লাজুক হেসে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল বলল, আমাদের বিয়ে হয়ে গেছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। শিমুল পুষ্পর দুগালে হাত রেখে বলল, তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, তুমি আমার। পুষ্পের চোখে পানি আসে, সুখে গলা বন্ধ হয়ে আসে। তুমিও আমার বর। আমার বউ। ভালোবাসি। শিমুল পুষ্পর গালে নিজের গাল ঘষে। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পুষ্পকে দেখে, এই মেয়েটাকে সে খুব ভালোবাসে, আর এখন থেকে যখন খুশি ভালোবাসা যাবে। পুষ্পর হাতের ব্যান্ডেজে চুমু খায়। দুজনের শ্বাস হয় ঘন, বুক কাঁপে ধুপধাপ। দুজন দুজনকে খুব করে উপলব্ধি করে। শিমুল আদরে আদরে পুষ্পকে ভরিয়ে নেয়, সারা মুখে এঁকে দেয় ভেজা চুম্বন। পুষ্প শিমুলের বুকে তার পিঠ লাগিয়ে দাঁড়ায়, জড়ানো গলায় ফিসফিস করে বলল, এত আদর করতে হয় না জান। শিমুল পুষ্পকে দুহাতে নিজের সাথে মিশিয়ে নেয়, কানের কাছে মুখ এনে পুষ্পের মতনই ফিসফিস করে বলল, তুমি আমার জন্য যত আঘাত সহ্য করেছো, এত আদর দিলেও সেগুলো মুছে যাবে না। পুষ্প মাথা নেড়ে বলল, মিথ্যে কথা, সব আঘাত মুছে গেছে। মুছে গেছে? পুষ্প শিমুলের দিকে ফিরে তার গলা আঁকড়ে ধরে। তারপর শিমুলের নাকের সাথে নিজের নাকের ডগা আলতা করে ধাক্কা দিয়ে বলল, যখন কবুল বললাম তখন সব ব্যথা গায়েব হয়ে গেছে। তাই? হ্যাঁ। শিমুল পুষ্পর দিকে নেশা নেশা চোখে তাকিয়ে থাকে। তারপর খুব জোরে জড়িয়ে ধরে বলল, ইস, কবে বাড়িতে নিয়ে যাব, আর তো ভালো লাগছে না। পলাশ কলেজের দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছে। ঠান্ডা মেজাজ পলাশের ব্যক্তিত্ব কলেজের সবার নজর কাড়ে। পলাশ যখন ক্লাসে পড়ায় তখন সে বইয়ের দিকেই তাকিয়ে বুঝতে পারে মেয়েরা তাকে দেখছে। যেই সেই দেখা না, মন হারিয়ে দেখা যাকে বলে। ছাত্রীদের এই চাহনি তাকে বারবার মনে করিয়ে দেয় এক কাজল চোখের অধিকারিণীর এই চাওয়াতেই হারিয়েছিল। প্রেমে মজে গিয়েছিল নিজের সবটা নিয়ে। মেয়েটাও কি কম ভালোবাসতো? নিধি তাকে এত এত ভালোবাসতো যে পলাশ এখনো চোখ বন্ধ করে নিধির ভালোবাসার তীব্রতা টের পায়। এই তীব্রতা টের পেয়েই তো এতগুলো বছর কাটিয়েছে। সামনেও কাটাবে, কিন্তু আফসোস এই তীব্রভাবে ভালোবাসার মানুষটিকেই ধরে রাখতে পারেনি।
হারিয়ে ফেলেছে এই জীবনে, আর পাওয়া হবে না। পরিবার থেকে বিয়ের জন্য বলা হয়, পলাশের বিয়ে করার ইচ্ছা নেই। যখন ভাবে বিয়ের পর বউকে কাছে টানতে হবে, বউ গুটিসুটি মেরে বুকে মুখ লুকাবে, তখনই পলাশের বুকটা কেঁপে ওঠে। নিজেকে অপরাধী মনে হয়। কথার বেরখেলাপ করার ভার মাথায় পড়ে। সে যে নিধিকে কথা দিয়েছিল পলাশের বুকে লেপ্টে থাকা নারীটা নিধিই হবে, কিন্তু পলাশ পারলই না। বুকে তো নিধি এলো না, এলো এক বুক হাহাকার। পলাশ প্রতিনিয়ত গুমড়ে মরে, ব্যথায় কাতরায় যখন ভাবে নিধি অন্য বুকে অন্য কাউকে ভালোবাসে। এসব ভাবলেই বুকটা পুড়ে যায়। এত বড় ছেলেরও ঠোঁট কেঁপে চোখে জ্বালা পোড়া করে, জল পড়ে। দুনিয়ার সব বিতৃষ্ণা লাগে, তার আব্বাকে অসহ্য লাগে। তিনি একটু সদয় হলে পলাশের জীবনের ধারা অন্যরকম ছন্দতালে যেত, অথচ তিনি শান্ত পলাশের বাবার প্রতি সম্মানকে ব্যবহার করেছে। পলাশ তার আব্বাকে বোঝাতেই পারল না নিধি তার সব। কি আফসোস, ছোট্ট নিধিটা এত বুঝতো। পলাশের চোখের দিকে তাকিয়ে পলাশের মন পড়ে নিতে পারত। পলাশ বইয়ের দিকে তাকিয়ে বইয়েই মনোযোগ দেওয়ার চেষ্টা করে। তখনই প্রিন্সিপাল রুমে আসে। পলাশ প্রিন্সিপালের উপস্থিতিতে ওনার দিকে তাকায়, তারপর কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। নিধি, তার নিধি, তার কাজল চোখের নিধি। পলাশের বুকে ব্যথা হয়। এটা কিসের ব্যথা? শিমুল গত 5 দিন রুম থেকে বের হয়নি। শরীর এত দুর্বল লেগেছে যে শোয়া থেকে উঠতে ভীষণ খারাপ লেগেছে। আজকে ভালো লাগছে, সকালে সবার সাথে নাস্তা করেছে। এই 5 দিন পুষ্পর সাথে ফোনে কথা হয়েছে। বেশি কথা বলতে পারেনি, আঘাতটা মাথায়, তাই মাথা সে কি ব্যথা। বালিশ থেকে মাথাটা তুলতে ব্যথায় টনটন করে, মনে হয় ঘাট থেকে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। শিমুল সব ব্যথা হাসি মুখে সয়ে নিচ্ছে। পুষ্পকে নিজের করে নিতে পেরেছে এই সুখের কথার কাছে এইসব ব্যথা তো কিছুই না। সারা দিন শুয়ে বসে থেকে সন্ধ্যায় পুষ্পকে ফোন দেয়। পুষ্প তখন পড়তে বসেছে। শিমুলকে বিয়ে করার পর থেকে রোকসানা, মুন্নি আর মিজান শেখ পুষ্পর সাথে ঠিকঠাক কথা বলে না। পুষ্প ভালো মেয়ে হতে, মায়ের মন খুশি করতে ওনার কাজে আগে আগে করে দেয়। বাবার কি লাগবে এগিয়ে দেয়। মুন্নির সাথে সেদে সেদে কথা বলতে যায়, কিন্তু কেই পুষ্পের সাথে ভালো করে কথা বলে না। পুষ্প চুপচাপ পড়ছে। এমন সময় রোকসানার ফোনটা টিং টাং করে বেজে ওঠে। পুষ্প উঠে ধরতে যাওয়ার আগে রোকসানা রিসিভ করে। হ্যালো, কে? শিমুল রোকসানার কণ্ঠ শুনে মনে মনে ভাবে শাশুড়ি খুব চালিয়েছে, এবার আমি চালাই। আম্মা, আমি আপনার নতুন জামাই শিমুল হালদার। রোকসানার মুখটা অন্ধকার হয়ে যায়। শিমুলের নাম শুনেই আর চোখে পুষ্পকে দেখে। রোকসানার চুপ থাকা দেখে শিমুল বলল, আম্মা, আমার বউ কই? রোকসানা পুষ্পর বিছানায় মোবাইল ছুঁড়ে মেরে চলে যায়। রোকসানার মুখের আদল দেখেই বোঝা যায় এটা শিমুল। পুষ্প মুচকে এসে মোবাইলটা ধরে। হ্যালো। পুষ্পর গলা শুনে শিমুল ছটান শুয়ে পড়ে। মোলায়েম গলায় বলল, আমার বউ কি করে? শিমুলের মুখে বউ ডাক শুনলে পুষ্পর খুব ভালো লাগে, শান্তিতে বুকটা ভরে যায়। কিছু না। বউকে শাড়ি পরা দেখতে ইচ্ছে করে। বউকে ইচ্ছে পূরণ করবে? পুষ্প আনন্দে ঝুমঝুম করে বলল, করবে। তাহলে আজকে শাড়ি পরবে, 11টায় আসবো। পুষ্প মন খারাপ করে বলল, কিন্তু আমার তো শাড়ি নেই, আমার আছে। আমি আমার কাছে চাইতে পারবো না, লজ্জা করে। তোমার নেই? না। আচ্ছা। পুষ্প মন খারাপ হয়। শিমুল এই প্রথম তাকে শাড়ি পরতে বলেছে, কিন্তু পুষ্প ব্যর্থ। মোবাইলটা কানের কাছে রেখো, আবার ফোন দেবো। আচ্ছা। শিমুল মানিব্যাগটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে। বাইক দিয়ে হোমান মার্কেটে আসতে বেশি সময় লাগে না। নিজের পছন্দ মতন লাল শাড়ি চুড়ি কিনে নেয়। পুষ্পদের বাড়ির সামনে এসে পুষ্পকে ফোন দিয়ে বেরিয়ে আসতে বলে। পুষ্প এসে শিমুলকে দেখে। ম্যাডাম, কাছে আসেন। শিমুলের হাতের ব্যাগ দেখেই পুষ্প বুঝে যায়। আপনি এত রাতে মার্কেটে গিয়েছিলেন? হ্যাঁ, আজকে বউ দেখবো তাই। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে ব্যাগটা নিয়ে ঘরে চলে যায়। রাতে সবাই ঘুমানোর পরে পুষ্প শাড়ি চুড়ি পরে রেডি হয়। ঘড়িতে টাইম দেখে 11:30 বাজে। পুষ্প আস্তে করে দরজা খুলে উকি দিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প দরজাটা আটকে বেরিয়ে আসে, অবাক হয়ে বলে, কখন এসছেন, ডাকলেন না? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে আছে। ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেছে। পরক্ষণে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, হাত দিয়ে চুল আঁচড়ে বলল, ডাকলে তো ঠিকঠাক সাজতে না, তাড়াতাড়ি করে চলে আসতে। পুষ্পর কেন জানি শিমুলের দিকে তাকাতে লজ্জা লাগছে। একটু তাকিয়ে বলল, ঘরে আসবেন? শিমুল পুষ্পর দিকে হাত বাড়িয়ে বলল, না, আমাদের হিরোই আছি ভাবি।
পুষ্প মুচকে এসে শিমুলের হাত ধরে দুজনে চুপচাপ হাঁটে। চঞ্চল শিমুলের এই নিশ্চুপতা দেখে পুষ্প কয়েকবার ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু শিমুল চুপচাপ হাঁটছে। মাঝে মাঝে তাকে দেখছে 6 দিনের চাঁদের আলো ছড়াচ্ছে, আকাশের চাঁদের সাথে হাজারো তারার আলো দিচ্ছে। চারিদিকে সব স্পষ্ট দেখা যায়। হিজল গাছের কাছে গিয়ে শিমুল দাঁড়ায়, নিজের হাতের মুঠোয় পুষ্প দুগাল ধরে চুপ করে দেখে। শিমুলের তপ্ত শ্বাসে পুষ্পর মনটা কেঁপে ওঠে, হাত পা অবশ হয়ে যায়। সে একবার চোখ তুলে শিমুলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। এই সর্বনাশার চোখে তাকানো যাবে না। এই চোখে যে হাজারো কথা আকুতি মিনতি উপচে পড়ছে, এই নেশা জড়ানো চোখের চাহনি পুষ্প নিতে পারে না। শিমুলের ছোঁয়া পেয়ে শরীরে অজানা শিহরণে কেঁপে উঠেছে। শিমুল বলল, আমার বুকে অনেক সুন্দর লাগছে। লাল শাড়ি পরাতে লাল শিমুল ফুলের মতোই লাগছে, একদম টকটকে লাল ফুল। পুষ্প লজ্জা পায়, মাথাটা নিচু করতে চায়। শিমুল নিচু করতে দেয় না, তার দিক করেই বলল, কি হলো? পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পর লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে, গাল ছেড়ে কোমরে হাত দিয়ে নিজের কাছে আনে। সত্যি সুন্দর লাগছে। পুষ্প বলল, শিমুলের তো তাই। শিমুল চুপচাপ দেখে। পুষ্পকে এমন রূপে আর আগে দেখা হয়নি। তার ফুলকে খুব আবেদনময়ী মনে হচ্ছে। শিমুল হঠাৎ খেয়াল করলো তার খুব পাগল পাগল লাগছে। সামনে রমণীর সাথে একটু বেশি অভদ্র হয়ে যেতে ইচ্ছা করছে। আবার কিনা ফুলটা তার বউ। নিজের এত বেসামাল পাগলা ইচ্ছা যেন আজ মাথা ছাড়া দিয়ে উঠেছে। অ্যান্ডোনালির শিশিরানি শিমুলের পাগলা রূপ প্রকাশ করতে ছুটেছে বন্য গতিতে। শিমুল বলল, খুব শীঘ্রই ঘরে তুলে নেব। আচ্ছা। এত বাধা বিপত্তির পরে আমি আমার এই লাল টুকটুকে ফুলটা পেয়েছি, নিজেকে খুব সুখী লাগে। পুষ্প কিছু বলল না, প্রত্যুত্তরে শিমুলের বুকে মাথা রেখে নিজেকে মিশিয়ে দেয়। শিমুলের বুকে মিশে তার ঘন ঘন শ্বাস দ্রুত বুকের ওঠানামা খেয়াল করে। মাথা তুলে বলল, কি হয়েছে? কই? পুষ্প শিমুলের বুকে হাত রেখে বলল, এই যে এমন হচ্ছে কেন? শিমুল কিছু বলল না, চুপচাপ পুষ্পকে পর্যবেক্ষণ করে। মাতাল বাতাসের ছোঁয়া কি পুষ্পর গায়ে লাগছে না? শিমুলের অসহায় লাগে। পুষ্প শিমুলের অসহায় মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকের ঝড় তুফানের তীব্রতার টের পায়। সাহস করে শিমুলের গালে চুমু খেয়ে নেয়। শিমুলের বন্য বাতাস যেন রাস্তা পেল। মাথাটা নিচু করে খোঁচা খোঁচা দাড়ি দিয়ে নরম গালে ঘষে দেয়। পুষ্প তার স্বরে গুঙ্গিয়ে উঠে শিমুলের গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল ফিসফিস করে বলল, কি জান? না কি না? কিছু না। শিমুল আধো আধো খোলা চোখে পুষ্পকে দেখে হাত দিয়ে পুষ্প নরম ঠোঁটে একটু ছুঁয়ে মাথাটা নিচু করে কোমল ঠোঁটের মাঝে তার সিগারেটে পোড়া ঠোঁট নিয়ে হারায়। আজকে মাতাল হয়ে দুজন দুজনের মাঝে হারাতে চায়, একে অপরকে আঁকড়ে ধরে আরো গভীরে নিতে চায়। শিমুল পুষ্পর গলায় ঠোঁট ছুঁয়ে জোরে শ্বাস নেয়। তারপর হঠাৎ পুষ্পকে ছেড়ে গাছের মোটা শিকড়ে গিয়ে বসে পড়ে, মাথা নিচু করে থাকে। পুষ্প এমন কাছে হতভম্ব। সে এগিয়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়, চুলে হাত বুলিয়ে বলল, আমার বরের কি হলো? শিমুল মাথা তুলে তাকায়। পুষ্প দেখে শিমুলের ঠোঁটে হালকা কাঁপছে, চোখের ভাষায় মাতাল তার ছোঁয়া লেপটানো। এই ছেলেটা এমন কেন? যখন তখন মায়ের বাক্স খুলে পুষ্পকে আটকে দেয়, ভুল করতে ফুসলে দেয়। পুষ্পর চোখে চোখ রাখে, গালে এক হাত রেখে বলল, কি? শিমুলের গলা ধরে আসে, ফিসফিস করে বলল, একটু বেশি আজও বলে কি তুমি রাগ করবে? পুষ্পর বুকটা তো কখন থেকেই কাঁপছিল। এখন শিমুলের কথা শুনে তলপেটে হাজারো প্রজাপতি উড়ে যায়। তারও যে ইচ্ছা করে শিমুলের খুব কাছে গিয়ে ভালোবাসতে। শিমুলের নেশা মাখা চোখের দিকে তাকিয়ে পুষ্প শিমুলের মাথায় হাত রাখে। শিমুল পুষ্পর চোখে তাকিয়ে থাকে, তার শ্বাস চলছে দ্রুত গতিতে। পুষ্পকে দু হাতের কাছে টেনে পুষ্পর পেটে নাক গুজে নেয়। পুষ্প কেঁপে ওঠে, একটু পেছাতে চাইলেও পেছাতে পারে না। শিমুলের হাতের বাঁধন ততক্ষণে শক্ত হয়েছে। পুষ্প ফিসফিস করে বলল, না। শিমুলের চোখে মুখে তৃষ্ণা। প্লিজ। পুষ্প কিছু বলার আগেই উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া গিয়ে লাগে তার কোমল উদরে। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পরপর অনেকবার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। নাক ঘষে শিমুল ফিসফিস করে বলল, ভীষণ খারাপ হতে ইচ্ছে করে, সাথে তোমাকেও পাগল বানাতে ইচ্ছে করে। পুষ্প চুপ করে থাকে। শিমুলও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ করেই পুষ্পকে ছেড়ে বলে,
তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। পুষ্প অবাক হয়ে বলল, কেন? শিমুল পুষ্পর দিকে তাকায় না। এমনি যা বলছি করো না। পুষ্প চুপচাপ একটু দূরে দাঁড়ায়। মিনিট দুয়েক পরে শিমুল কাছে আসে। পুষ্প কিছু বুঝে ওঠার আগে পুষ্পকে কোলে নিয়ে নেয়, মাঠের মাঝে হাঁটে। আর তার দুষ্টু দুষ্টু কথা শুনে পুষ্প কিলকিল করে হাসে। সুন্দরী, বাড়ি নিয়ে নেই, তারপর না হয় তোমার পার্মানেন্ট শিক্ষক হব। আমার শিক্ষক লাগবে না। আমি তো বেতন দিব না, ফ্রি ফ্রি পড়াবো। আমি পড়বো না। আমি তো পড়াবো। শিমুল শব্দ করে হাসে। পুষ্প শিমুলের গাল ছুঁয়ে দেয়। এই পুরুষটা তার ভাবলেই বুকটা সুখে চিনচিন করে। শিমুল চাঁদের আলোয় অবাক হয়ে দেখে পুষ্প দুনিয়ার সবচেয়ে সুন্দর রমণী। নাকি সে ভালোবাসে বলে এটা মনে হয়, কে জানে। শুনেছে যার সাথে যার ভাব বিনিময় তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মনে হয়। দুজনে রাত 2টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে পুষ্প লজ্জায় মুখ ঢাকে। লোকটা আস্ত পাগল। সকালে শিমুল চোখ খুলে দেখে সুইটি তার বিছানায় শুয়ে আছে, গায়ে ওড়না নেই, সুইটির হাত তার গালে রাখা। শিমুল এক লাফে দাঁড়িয়ে যায়। সুইটি এখানে কেন? শিমুলের মাথা আউলিয়ে যায়। উচ্চস্বরে ধমক দিতে নিয়ে শুনতে পায় বাইরের চারপাশে এলাকার মেম্বাররা উপস্থিত হয়ে আছে। আস্তে করে বলল, তুই এখানে কেন? সুইটি বাঁকা হেসে বলল, আদর নিতে এসেছি। শিমুল হাঁ করে তাকিয়ে থাকে। সুইটি উঠে বসে। চুল এলোমেলো, গায়ের ওড়না একপাশে রেখে এলোমেলো হয়ে বেরিয়ে গেল। মেম্বাররা তখন চেয়ারম্যানের সাথে আলাপ করছিল। শিমুলের রুম থেকে সাত সকালে এমন বেশি মুখে এমন লাজুক হাসি মাখা এই মেয়ের বেরোনো দেখে সবাই অবাক। একজন বলল, চেয়ারম্যান সব আপন ছেলেরা বিয়ে হলো, তাহলে এসব কি করতো? ছি। সুইটি রুমে গিয়ে হাত পা ছুঁড়ে নাচে। পেশাকার আর আসমা বলে, কাজ হয়েছে? সুইটি চুল বাঁধতে বাঁধতে বলে, হবে না আবার? সবাই হা করেই তাকিয়েছিল। পেশাকার বিগলতে হয়ে হাসে। মজিব হাওলাদার ভোরেই বলেছিল গ্রামের গণ্যমান্য লোক আর মেম্বাররা আসবে। দুই জামাই বউ মিলে এই বুদ্ধি করে যে ওনাদের সামনে এমন কাজ করবে যে ওনারা খারাপ বলবে, আর কোনো একটা উপায় বের করে শিমুলের সাথে সুইটিকে বেঁধে দেবে। পেশাকার সুইটির মাথায় হাত বুলিয়ে বলে, তুই চিন্তা করবি না, শিমুলের রুমে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা আমি করব। আচ্ছা। তারপর তিনজন বাইরের দিকে কান পাতে কে কি বলল এটা শোনার জন্য। শওকত চেয়ারম্যান তার আব্বার দিকে তাকায়। মুজিব হাওলাদারের মুখে চোরা হাসি, কিন্তু অবাক হওয়ার ভান ধরে আছে। গ্রামের এক প্রবীণ মাতব্বর বললেন, চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামে গণ্য মানুষ হয়ে যদি এই দৃষ্ট আপনার ঘরেই থাকে তাহলে কিভাবে হয়? শওকত এমন পরিস্থিতি আশা করেনি। তিনি আমতা আমতা করে। আর একজন বলে, আপনি থাকতে এসব অনৈতিকের কাজ কিভাবে হয়? রাবায়া চা নিয়ে আসে। আলতো করে হেসে বলল, ভাই সাহেব, তেমন কিছু না, আসলে ও আমার ননদের মেয়ে। আমি শিমুলকে ডাকতে পাঠিয়েছি। আপনারা এসেছেন, শিমুলের আসা উচিত, তাই ডাকলাম। আপনারা কি বলেন এসব? সুইটি তো শিমুলের বোন, আর আমার শিমুলের তো মিজান ভাইয়ের মেয়ের সাথে সপ্তাহ খানেক আগে বিয়ে হয়েছে, জানেন হয়তো আপনারা। শওকত আর মুজিব হাওলাদার হাঁ করে রাবিয়ার কথা গেলে। মহিলার কত বড় সাহস, পুরুষের মজলিসে এসে গলা বাড়ায়। উপস্থিত সবাই রাবিয়ার কথা বোঝে। তখনই শিমুল বেরিয়ে আসে। সবার সাথে হালকা পাতলা কথা বলে সবাই প্রয়োজনীয় কথা বলে চলে যায়। শওকত হাওলাদার ফুঁসে রাবিয়ার কাছে যায়। বাহিরের মানুষের সামনে কথা বলার সাহস কই থেকে আসে? রাবিয়া শওকত হাওলাদারের দিকে তাকায়। সবসময় ভয় পেয়েছে, কিন্তু যখন ছেলের চরিত্র নিয়ে কথা হয় তার বাবার সামনে, যেখানে কি না বাবাই চুপ, তখন রাবিয়া চুপ থাকতে পারে না। আমার ছেলের চরিত্র নিয়ে কথা হচ্ছে আর আমি চুপ থাকবো? তুমি বেশি বেড়ে গেছো। ছেলের ভালোর জন্য না হয় এতটুকু বাড়লাম। শওকত হাওলাদার কিছু বলার আগে শিমুল কাছে আসে। গম্ভীর গলায় বলল, আব্বা, পুষ্পকে আজকের মধ্যে বাড়ি আনবো, ব্যবস্থা করেন। শিমুলের কথা শুনে শওকত হাওলাদার চোখ পাকিয়ে তাকায়। এখন সম্ভব না। আপনার ভাগ্নি যে এসব অসভ্যতা আমি করছে দেখেন না, আমার বউ এনে দেন। পলাশ রুম থেকে বেরিয়ে নাস্তা খেতে যাচ্ছিল। ভাইয়ের কথা শুনে বলল, আব্বা, যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের, মানুষ অন্য জায়গায় রেখে কি লাভ? বিজন চাচাকে বলে দিন আজকে সন্ধ্যায় আমরা যাব। পলাশের কথা শুনে শওকত হাওলাদার পলাশের দিকে তাকায়। এখন এসব সম্ভব না। শিমুল তেরা গলায় বলল, কেন?
আজকের মধ্যেই পুষ্পকে ঘরে আনবো, আর এটাই ফাইনাল। ভাইয়া বুঝাও। পেশাকার এসে বলে, শিমুল ঠিকই তো বলেছি, তুই রাজি হয়ে যা। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলল, ভাই তুই টেনশন করিস না, আজকেই বউ আনা হবে। মুজিব হাওলাদার মত দেয়। সবাই যখন মত দিচ্ছে তখন শওকত হাওলাদার আর কিছু বলার রাস্তা পেলেন না। ছেলের পাগলামি ইতিমধ্যেই দেখেছে। ওই 1 পয়সার মেয়ের জন্য তো আর ছেলের ক্ষতি কামনা করা যায় না। শিমুল তার যত্নে গড়া সৈনিক, পুষ্পের জন্য তো শিমুলকে হাতছাড়া করা যাবে না। পুষ্পকে না হয় এই বাসায় এনে শায়েস্তা করবে। শিমুলের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, তোর আম্মাকে নিয়ে শপিং করে আন, নতুন বউ তো আর এমনি এমনি আনা যাবে না। সবাই শওকতের কথা শুনে অবাক হয়। শিমুল হঠাৎ করে তার আব্বাকে জড়িয়ে ধরে। ধন্যবাদ আব্বা। শওকত মনে মনে পুষ্পকে নিয়ে ছক কষে, এমন ভাবে খেলতে হবে যেন সাপু মরে লাঠিও না ভাঙে। তখনই ফোন করে মিজান শেখকে জানিয়ে দিলেন আজকে বউ নিতে আসবে। সুইটি ডাইনিং এ বসে আছে। শিমুল গিয়ে বলল, তোকে এক বদনা ধন্যবাদ। তুই সকালে এই কাজটা না করলে আমার বউ আনা আরো দেরি হতো। তুই সহজ করে দিলি। হ্যাঁ, আজকে আমার বিয়ে উপলক্ষে তোরে 1 জোড়া স্পঞ্জের স্যান্ডেল কিনে দিই, বাথরুমে ব্যবহার করিস। আয় আয়। শিমুল এটা বলে তার আম্মাকে নিয়ে শপিং এ যায়। সুইটি নাক ফুলিয়ে তার নানুর দিকে তাকায়। পেশাকার চোখের ইশারায় সুইটিকে আশ্বস্ত করে। পলাশ আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাচ্ছে। সারা রাত ঘুম হয়নি, চোখ ভীষণ জ্বলছে। আজকে কলেজে তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে নিধি। কালকে নিধিকেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখেছিল। নিধি বাংলা শিক্ষক হিসাবে জয়েন করেছে। নিধির আসার ব্যাপারটা পলাশ বেশ অবাক হয়েছে। সাথে প্রিয় কাজল চোখ দেখতে পেয়ে খুশিও হয়েছে। পলাশ এগিয়ে এসে কথা বলার চেষ্টা করছে, কিন্তু নিধি সবার সাথে কথা বলে বাসায় চলে গেছে। নিধিকে আবার দেখতে পেয়েই পলাশের হৃদস্পন্দন বেড়ে গেছে। বুকের আগুন তুষ পড়ে জ্বলছে দাও দাও করে। পলাশ সারা রাত ঘুমাতে পারেনি। কলেজে গিয়ে দেখে নিধি অফিস রুমে বসে আছে। নিধির সামনে যেতে পলাশের লজ্জা লাগছে। তারপরেও পলাশ সামনে এগিয়ে যায়। নিধির কাছে বসে বলল, কেমন আছো নিধি? নিধি কোনো কথা না বলে উঠে চলে গেল। পলাশ সেদিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে। সে কখনো কাউকে নিজের ব্যথাটা বোঝাতে পারল না। বুকের চাপা কষ্ট কেউ দেখল না। শিমুল পুষ্পর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কেনে। তার ফুলকে আজকে লাল রঙে দেখবে। যদিও কালকে দেখেছে, কিন্তু আজকে তো নিজের কাছে নিয়ে আসবে। শিমুলের বুকটা খুশিতে কেমন কেঁপে কেঁপে ওঠে। তার আম্মা আর তিয়াসকে নিয়ে শপিং শেষ করে। মিজান শেখের কাছে চেয়ারম্যান যখন মেয়ে নেয়ার কথা বলে তখন ওনার বুকটা কেঁপে ওঠে। ঘরের অবস্থা এখন এমন যে রোকসানা, মুন্নি, পুষ্প সবাই কাঁদছে। মিজার মেয়ের কাছে এসে বসে। মেয়েটা লেখাপড়ায় খুব ভালো। পুষ্পরও ইচ্ছা ছিল অনেক পড়বে। মিজান শেখও মানা করেনি। মেয়ের ইচ্ছা মতন পড়াবে বলে কত বিয়ের সম্বন্ধ নাকচ করেছে, তার ইয়াত্তা নেই। কিন্তু কি থেকে কি হয়ে গেল। যেই বাবা মেয়ের মাঝে নিজের মাকে খুঁজে পেত, সেই মেয়েকেই মেরেছে। এখন পুষ্পকে চেয়ারম্যান বাড়িতে নিয়ে যাবে বলাতে মিজান শেখের কলিজা কামড় ওঠে। মেয়েটাকে যে খুব ভালোবাসে। পুষ্পর দিকে তাকিয়ে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কিছু বলতে পারে না। কান্নায় গলা আটকে আসে। বাবার স্পর্শ পেয়ে পুষ্পর ঠোঁট উল্টে কেঁদে দেয়। এটা ঠিক তার মন শিমুলের কাছে যেতে চায়, সব সময় শিমুলের সান্নিধ্যে থাকতে চায়। কিন্তু এখন যখন বাবা মাকে ছেড়ে যাবার কথা এসেছে, পুষ্পর বুকটা পুড়ছে। মিজান শেখ উঠে চলে যায়। বিয়ে যেহেতু হয়ে গেছে, আর অভিমান রেখে কি হবে? মেয়ে তো শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। ওনারা সন্ধ্যায় আসবে। মিজান শেখ আয়োজনে লেগে পড়ে। সন্ধ্যার দিকে শিমুল গাড়ি নিয়ে আসে। আসার আগে অবশ্যই বাসর সাজিয়ে এসেছে। তিয়াসের এই নিয়ে কি হাসাহাসি। শালা, কেউ কি নিজের বাসা নিজে সাজায়? শিমুল যখন সাজাতে ব্যস্ত হেসে এসে বলল, বিয়ে একবার, বাসরও একবার। নিজের মতো না সাজালে দেখি তৃপ্তি আসবে না। সবাই কি ভাববে এটা ভাবতে গেলে তো হবে না। আমার ফুলকে আমি ফুলের রাজ্যে এনে বসাবো। সাজানো শেষ হলে তিয়াস শিমুলের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে থাকে। ভালোবাসা পূর্ণতা আসলেই সুন্দর। রাত 9টার দিকে পুষ্পকে নিয়ে আসা হয়। রোকসানা কেঁদে জ্ঞান হারিয়ে ফেলেছে। আহা, মেয়েটাকে কত মেরেছে, কত মন্দ কথা বলেছে। এখন তো চলে যাচ্ছে। পুষ্পর অবস্থা খারাপ। গাড়িতে শিমুল পুষ্পর মাথা টেনে তার কাঁধে নেয়। শিমুল হাসে, ফিসফিস করে বলে, আমার কাছে যাওয়ার জন্য যে তুমি এত কান্না করবে আমি জানতামই না। পুষ্প কিছু বলে না। বাবা মাকে ছেড়ে এসেছে, মন খারাপ লাগছে। পুষ্প চুপ থাকা দেখে শিমুল বলল, আচ্ছা কেঁদো না, তুমি কাঁদলে ভালো লাগে না।
পুষ্প চারিদিকে তাকায়। সব সময় বাহির থেকে চেয়ারম্যান বাড়ি দেখেছে, কখনো ভিতরে আসেনি, আজকেই প্রথম ভিতরে আসলো। পুষ্পর মনে হলো যে যতটা ভেবেছে শিমুলটা তার থেকেও বেশি ধনী। কেন জানি চারিদিকে এত দামি জিনিসপত্র দেখে পুষ্পর হাঁসফাঁস লাগে। সেদিন তো ভেবেছিল মরেই যাবে, সব শেষ, কিন্তু আজকে সে এই বাড়ির বউ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পুষ্পর মনে পড়ে তার মা বলতো বিয়ের দিন রাতে বৃষ্টি হলে নাকি বউ ভাগ্যবতী হয়। পুষ্পও কি ভাগ্যবতী? সে তার ছোট্ট এই জীবনে শিমুলকে পেয়েছে। এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? পুষ্প একা ড্রয়িং রুমে বসে আছে, আশেপাশে কেউ নেই। কেউ নেই বললে ভুল হবে, একটা 15 বছরের মেয়ে ঘুরঘুর করছে। পুষ্প আগে রাস্তায় এই মেয়েকে একবার দেখেছিল, কিন্তু পরিচয় জানে না। পুষ্পর মনটা শুধু শিমুলকে খোঁজে। একবার হেসে মুচকি এসে ফিসফিস করে বলে গেছে একটা মিটিং আছে, যেতে হবে। জরুরি নয় তো আজকে শিমুলকে কেউ নড়াতে পারতো না। এই মানুষটাকে দেখলেই শান্তি লাগে। রাবিয়া এগিয়ে আসে, পুষ্পর কাছে বসে পুষ্পর হাত ধরে। মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম বউ বলেই কিনা পুষ্পকে খুব আপন লাগছে। পুষ্প, আমি শিমুলের মা। পুষ্প রাবিয়াকে চেনে, তারপরেও পরিচয় দেওয়াতে সালাম করে। রাবিয়া আলতো হেসে গলার হার খুলে পুষ্পকে পরিয়ে দেয়। তুমিও আমাকে মা বলে ডাকবে পুষ্প। আমার মেয়ে নেই তো, মেয়ের মুখে মা ডাক শোনার খুব ইচ্ছে। তুমি কথায় কথায় আমাকে মা বলবে, ঠিক আছে? ওনার কথার ধরনে পুষ্পর চোখ ভিজে ওঠে। আসলেই ওনার থেকে স্নেহের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওনার চাহনিতে কেমন আপন আপন ছোঁয়া, কথায় চেয়ে আছে সরলতা। ঠিক আছে মা। শিমুল, আর তোমার কি অবস্থায় বিয়ে হয়েছে তা তো জানোই। পরিবারের বাকি সবার মেনে নিতে একটু সময় লাগবে। তাদের কোনো কথাই তুমি কষ্ট পেও না। কোনো সমস্যা হলে আমাকে বলবে। জি আছে। ফুলি তখন আসে, রাবিয়ায় পরিচয় করিয়ে দেয়। পুষ্প, এ হলো ফুলি, আমার আরেক মেয়ে। আমাকে সব কাজে খুব সাহায্য করে, তোমাকেও সাহায্য করবে। ফুলি গদগদ হয়ে বলল, ভাবি, আপনার কথা কত শুনছি। ভাইজানে ঠিক কইছে, আপনি হ্যাচাই পরীর মতো। পুষ্প হাসে। এই মেয়েটা সে কখন থেকে ঘুরঘুর করছে, এতক্ষণে কথা বলল। রাত 12টায় পুষ্পকে শিমুলের রুমে পাঠানো হয়। পুষ্প রুমে ঢোকার পরে শিমুল দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প অবাক হয়ে পুরো রুম দেখছে। ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। সে শিমুলের দিকে ফেরে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর ফিক করে দুজনেই হেসে ফেলে। শিমুল এগিয়ে আসে, পুষ্পর হাত ধরে বলল, আমার ফুলকে ফুলের রাজ্যে না আনলে তো ভীষণ বাজে লাগতো। পুষ্প হাসে। তার এত সুখ সুখ লাগছে, সুখে বুকটা চিনচিন করে উঠছে। পছন্দ হয়েছে? পুষ্প মাথা দুলিয়ে বলল, হয়েছে। এই রুমটা তোমার, এই রুমে এখন থেকে তোমার রাজত্ব চলবে। তারপর পুষ্পর দিকে কিছুটা ঝুঁকে নিজের বুকে হাত রেখে বলল, মানুষটার উপরেও তোমার রাজত্ব বহাল থাকবে। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে থাকে। শিমুলের দিকে তাকালেই পুষ্পের বুকটা সুখে ব্যথা করে। এই যেন এখন পুষ্পর দম বন্ধ হয়ে আসছে। শিমুলের ঠোঁট টিপে হাসিটাও খুব শান্তি দিচ্ছে। আজকে সেই পুরোপুরি শিমুলের। বদ্ধ রুমে একা শিমুলের কাছে এসে পুষ্প সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। শিমুলের কেমন অনুভূতি হচ্ছে এটা বোঝানো সম্ভব না। সেই ফুলকে জয় করে তার ঘরে নিয়ে এসেছে। পুষ্পের হাতের কাঁপন টের পেয়ে শিমুল হাসে। আচ্ছা, তার ফুল বউ তাহলে বরকে ভয় পাচ্ছে? শিমুল আরেকটু ভয় দেখাতে পুষ্পকে খাটে বসিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু অপেক্ষা করো। তারপর বাথরুমে ঢোকার আগে পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হাসে। আজকে তো তুমি শেষ ফুলরানী। শিমুলের কথা শুনে পুষ্পর হাত পা আসার হয়ে আসছে। এতদিন যদিও শিমুল কাছাকাছি এসেছে, কিন্তু পুষ্পর এই বিশ্বাস ছিল যে শিমুল কিছুই করবে না। কিন্তু আজকে পুষ্প শিমুলকে মোটেই বিশ্বাস করতে পারছে না। দুষ্টু দুষ্টু চোখের চাহনি, আর এখন এই কথাটা শোনার পরে তার আরো ভয় লাগছে। শিমুল ফ্রেশ হয়ে ট্রাউজার পরে বের হয়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়না গিয়ে দাঁড়ায়। পুষ্প শিমুলের আদল গা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে কালো পশম যেন সুন্দর দ্বিগুণ করে দিয়েছে। পুষ্পর ইচ্ছা করে ছুঁয়ে দিতে। শিমুল মুচকি হাসি সমেত দুষ্টু দুষ্টু চাহনি দেখে আবার মনের ভয় মাথা নেড়ে ওঠে। শিমুল গায়ে বডি স্প্রে করে আয়না দিয়ে পুষ্পকে দেখে। পুষ্পর লজ্জা মাখা ভীতর চাহনি দেখে বলল,
সুন্দরী কি আমাকে ভয় পাচ্ছে? পুষ্প কিছু বলে না। এই এত এত চেনা শিমুলকে এত ভয় লাগছে কেন? পুষ্প লজ্জাও যেন আজকে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে। শিমুল আলমারি খুলে হ্যাঙ্গার থেকে গেঞ্জি নেয়, গায়ে দিয়ে বিছানায় বসে। পুষ্প মাথাটা নিচু করে ফেলে। তার যে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। শিমুল তাকিয়ে থাকে। পুষ্পর লজ্জা মাখা চাউনি দেখতে ভালো লাগছে। বাইরে ঝিরঝিরি বৃষ্টি হাতের নাগালে প্রিয় রমণী শিমুলের নিষিদ্ধ ইচ্ছার তাকে জ্বালিয়ে পুড়িয়ে বারবার ফুসলিয়ে দেয়। শিমুলের সারা শরীর কেমন কাঁপন ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পুষ্পর হাত ধরে মুখোমুখি বসে। মোলায়েম গলায় বলল, বৃষ্টির রাত, একা ঘর, সাথে শিমুল ফুল, আজকে হয়ে যাক কিছু ভুল। পুষ্প তো ভুলেরই ভয় পাচ্ছিল। পুষ্পর পেট কেমন ব্যথা করে ওঠে। আজকে কি তার মরণ হবে? পলাশ পিছনে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। শিমুল তার 4 বছরের ছোট। বড় ভাই আগে বিয়ে করার কথা থাকলেও পলাশ বিয়েতে কখনো রাজি হয়নি। তার তো নিধিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে ইচ্ছা করেনি। শিমুলের বিয়েতে আজকে কেন জানি খুব লজ্জা লাগছিল। শিমুল কত খুশি মনে শপিং করছে, ফুল কিনে নিজে হাতে বাসর সাজিয়েছে। এসব দেখে নিজের অজান্তেই পলাশের বুকটা পুড়ছে। সে মোটেও শিমুলকে হিংসা করেনি, বরং এসব দেখে বারবার নিজের প্রতি ঘৃণার পরিমাণটা বেড়েছে। সে যে কাপুরুষ ছিল এটা বারবার মনে পড়ে। নিধির সাথে বিয়ে হলেও কি পলাশ এমন খুশি হতো? খুশি তো হতোই, কিন্তু শিমুলের মতো তা প্রকাশ করতে পারতো না। এই শান্ত স্বভাব, লাজুকতা, এগুলোর সুযোগ নিয়েই শওকত হাওলাদার নিধিকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি এখন পলাশকে দেখেও কথা বলে না। আচ্ছা, নিধি কেন এই কলেজেই জয়েন করেছে? পলাশের থেকে বদলা নিতে? নিধিকে দেখলে যে কি পাগল পাগল তা পলাশ আর তার আল্লাহই জানে। মেয়েটা তার সাথে কথাও বলে না। আজকে পলাশের ইচ্ছা করছে মরে যেতে। এত কষ্ট আর কতদিন সয়ে যাবে? পুরুষ বলে কাউকে কখনো পলাশের বুকের পাহাড় সম কষ্টের কথা বলা হয়নি। 33 বছরের এই ছেলেটাও যে মাঝরাতে ফুপিয়ে কাঁদে এটা কেউ দেখেনি। নিধিকে দেখে পলাশের মনে হয়েছে ঠিক আগের নিধি। একবারও মনে হয় না বিয়ে হয়েছে। কিন্তু তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে। নিধির বিয়ের দিন রাতে পলাশ যেভাবে কেঁদেছিল, কেউ দেখলে ভাবতো ছেলেটা বুঝি পাগল। সে নিধিকে পায়নি, এই পুতুলটা আর কখনো তার হবার না। পুতুল এখন অন্য কারো, কিন্তু নিধি এখন তার সামনে কলেজে চাকরি করবে। কথা বলা যাবে না, ভালো করে দেখাও যাবে না। তার কি কষ্ট হবে না? পলাশের নাকের পাটাতন ফুলের ঠোঁট মৃদু কেঁপে ওঠে। বোবা কান্নায় চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে যায়। মোবাইল হাতে নিয়ে নিধির কলেজ ড্রেস পরার ছবিটা দেখে। কিছুক্ষণ দেখার পরে মোবাইল স্ক্রিনে ভেজা ঠোঁট শুয়ে দেয়। গালের সাথে ছবিটা মিশিয়ে ফিসফিস করে বলল, আমি কেন এক জীবনে আমার ভালোবাসাকে পেলাম না? এই একলা ঘরে কেন নিধি নেই? আমার বুকে কেন নিধি ঘুমায় না? এই প্রেমিকের এমন সব প্রশ্নের উত্তর কে দেবে? পলাশ উত্তরের আশা করে না। হাত দিয়ে বালিশ খামচে চুপচাপ চোখের পানি ফেলে। যাকে পাওয়া যাবে না তার প্রতি কেন এত ভালোবাসা? বিধাতা কেন তার সাথে প্রণয়ের সুতো বেঁধে দেয়? এত কষ্ট পাওয়ার জন্য? সুইটি তার নানির থেকে ঘুমের ট্যাবলেট এনেছে। শিমুলের রুমে দেওয়ার জন্য দুধ রেডি করে। দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয়। কিছুতেই দুজনের বাসর করতে দেবে না। ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল তো রুমে ঢুকে গেছে। দরজায় টোকা দেবে এমন সময় রাবিয়া আসে। সুইটির হাতের ট্রে নিজের হাতে নিয়ে বলে, কি করছো? রাবিয়াকে দেখে সুইটি আমতা আমতা করে বলল, নানু বলেছিল এগুলো দিতে। সুইটির ক্ষোভের কথা রাবিয়ার অজানা না। এই মেয়েকে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না। উনি তো নিজে হাতে যা যা প্রয়োজন সব শিমুলের রুমে রেখে এসেছে। তাহলে আবার কেন? সব দেওয়া হয়েছে? সুইটি ভেবাচাকা খেয়ে বলল, ও জানতাম না। রাবিয়া হাত থেকে দুধের গ্লাস নিতে নিতে বলে, তাহলে এটা ফেলে দেই। রাবিয়া মনে মনে হাসে। এই পুচকি তাকে ঘোল খাওয়াবে? পালাবে কেন? তুমি খাও। সুইটি চমকে বলল, না না মামি, আমি খাবো না। কিন্তু রাবিয়াও ছাড়ার পাচ্ছি না। জোর করে সুইটিকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে, রুমে যাও, অনেক রাত হয়েছে। সুইটি মাথা নিচু করে চলে যায়। মনে মনে ভাবে, কাকে ঘুম পড়াতে আসলে আমার এখন কিনা নিজেই ঘুমাবো। একবার না পারলেই দেখো শতবার। তাও এই মেয়েকে বাড়ি ছাড়া করবই। শিমুল পুষ্পর সাথে কি করছে এটা ভেবে সুইটির দিশেহারা। পুষ্প মাথা নিচু করে রাখে। শিমুলের গায়ের পারফিউমের ঘ্রাণে কেমন মাথা ঘুরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই রাত না আসলেই ভালো হতো। শিমুল মাথা নিচু করে পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলবে, তুমি কি ভয় পাচ্ছ?
পুষ্প কথা বলে না। শিমুলের হাসি, গলার স্বর সবকিছুই যেন লজ্জা মাখানো। শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। শিমুলের ছোঁয়াতে এই প্রথম না, তারপরে পুষ্প যেন নতুন করে শিমুলের উষ্ণ আদরের পরশ পেয়ে মৃদু কাঁপে। আমার দিকে তাকাও না, পৌষা যে মন ভরে দেখি। আচ্ছা, এমন করে বললে কি তাকানো যায়? যায় না। পুষ্পও তাকাতে পারে না। শিমুল মুচকি হাসে। পুষ্প ভয় পাচ্ছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। শিমুলও ছাড়ার মানুষ না। হাত দিয়ে মুখ উঁচু করে বলল, আমাকে দেখো। পুষ্প বলল, দেখছি। মন ভরে দেখো। শিমুল পুষ্পর কোলে শুয়ে পড়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুলরানী আমার ঘরে। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। এখন থেকে যখন তখন তোমাকে দেখতে পারবো। পুষ্প মুগ্ধ নয়নে শিমুলের খুশি ভরা মুখ দেখে। তার মতো সামান্য পুষ্পকে পেয়ে শিমুল এত খুশি, এটা ভাবলেই সুখে পুষ্পর চোখ ভিজে ওঠে। শিমুল হাত দিয়ে পুষ্পর গাল ধরে বলল, আমি জানি তুমি আমার ভালো বউ হবে, হবে না? জি। ভালোবাসি বউ। আমিও। তাহলে এত ভয় আর লজ্জা পাচ্ছ কেন? পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। সত্যিটাই বলে, জানি না, কিন্তু আজকে কেন জানি ভয় লাগছে। শিমুল হাসে। আমি এমন কিছুই করবো না যেটা ভয়ের মতো হবে। আমাকে ভরসা হয় না? হয়। শিমুল উঠে বসে বলল, ফ্রেশ হবে না? চলো। পুষ্প ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আস্তে আস্তে সব গয়না খুলতে থাকে। আয়নায় আর চোখে শিমুলকে দেখে। শিমুল বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, পূর্ণ দৃষ্টি পুষ্পর দিকে। পুষ্প তাকিয়ে হাসলে শিমুল এগিয়ে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকিয়ে বলল, আমি হেল্প করি। পুষ্প শিমুলের দিকে ফিরে বলল, আচ্ছা। পুষ্পর হাতগুলো শিমুলের সামনে এগিয়ে দেয়। শিমুল চুপচাপ চুড়ি খুলে দেয়। শাড়িতে লাগানো সেফটি পিন খুলে দিলে পুষ্প ড্রেস পাল্টিয়ে একটা হলুদ সুতির শাড়ি পরে। পুষ্প বাথরুম থেকে বেরিয়ে দেখে শিমুল বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। পুষ্প ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। শিমুল মুগ্ধ নয়নে পুষ্পকে দেখে। মেয়েটাকে আজকে বেশি সুন্দর লাগছে। তার হয়েছে বলেই হয়তো হাত বাড়িয়ে কাছে ডাকলে পুষ্প বিছানায় বসে। শিমুল পুষ্পর হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয়। শিমুল এখন চাইলে পুষ্পর সাথে ইন্টিমেট হতে পারে, পুষ্পর দেহের প্রতি ভাঁজে ভাঁজে ছুঁয়ে দিতে পারে, কিন্তু শিমুল এমন করবে না। প্রথম রাত নিয়ে মেয়েদের অনেক ভয় থাকে। পুষ্প কি আতঙ্কে আছে এটা শিমুল খুব বুঝতে পারছে। পরিবার ছেড়ে এসে পুষ্পর মানসিকভাবে বিধ্বস্ত। শিমুল এখন ঘনিষ্ঠ হলে হয়তো পুষ্প মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো ভাববে শিমুলের ঘনিষ্ঠ হতে এত তাড়া। এটাই কি শিমুলের প্রধান চাহিদা? পুষ্পর সুপ্ত মনের কষ্ট জমা হবে। পুষ্পর বাহুডোরে শিমুল কোনো ভয়ের কারণ হয়ে যেতে চায় না, বরং কোনো ভয় ছাড়াই ভালোবাসার চাদরে জড়াতে চায়। আজকের রাতটা এভাবে বুকে নিয়েই কাটুক, সারা জীবন তো পড়েই আছে। এত বছর অপেক্ষা করতে পেরেছে, এই 2-3 দিনও পারবে। শিমুল নিজেকে একটু মিষ্টি শাস্তি দিতে চায়। পুষ্পকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায়। শিমুল শুয়ে পুষ্পকে বুকে নেয়। শিমুলের মনে হলো প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মতন শান্তির আর কিছু নেই। বরাবরের মতন পুষ্পকে মনে হলো তুলোর বস্তা। আর এই তুলোর বস্তা বুকে নেওয়াতে শিমুলের মনে হলো তার বুকটা সুখে সুখে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাথা নিচু করে পুষ্পর কপালে চুমু দিয়ে বলল, আজকে সারা রাত তোমাকে দেখবো, মন ভরে দেখবো। এত কষ্ট করে যে পাখিকে পোষ মারাতে পেরেছি, তাকে আজকে দেখেই মন ভরাবো। পুষ্প অবাক হয়ে বলল, সত্যি? শিমুল পুষ্পর নাকের সাথে নাক ঘষে বলল, সত্যি। পুষ্পর কাছে শিমুল এক পাগল প্রেমিক। সে ভাবতেও পারেনি শিমুল তাকে বুঝে কিছুটা সময় দিয়ে দেবে। এই ব্যাপারটা পুষ্পর মনে শিমুলের জন্য শ্রদ্ধা আরো বেড়ে যায়। সেও শক্ত করে শিমুলকে জড়িয়ে নেয়। বুকে নাক ঘষে ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন? শিমুল পুষ্পের নরম ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে বলল, তোমার বর যে তাই। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে শিমুলের হালকা কালচে ঠোঁটে ইচ্ছায় ডুব দেয়। শিমুল হাসে। প্রেয়সীর প্রেমে ডুবে সামিল হতে নিজেও সাড়া দেয়। পুষ্পর নরম শরীরটা হাতে নিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুল হাসে না, তার চোখে মুখে এখন রাজ্যের তৃষ্ণা। এই তৃষ্ণা মিটাবে কিভাবে? শিমুল ভোর 4টার দিকে ঘুমিয়েছে।
দুজনের মনে যে এত কথা থাকতে পারে তা বুঝি রাতেই প্রকাশ পেল। শিমুল কথার ফাঁকে ফাঁকে পুষ্পকে চুমু দিচ্ছিল। প্রিয় মানুষের কাছে থাকলে যে এতটা সুখ অনুভব করা যায়, এটা পুষ্প তার শিমুলকে পেয়ে উপলব্ধি করতে পেরেছে। শিমুল তাকে একটা গলার হার দিয়েছে। হারের সাথে SRP অক্ষরের পেঁচানো একটা লকেটও আছে। শিমুল নিজে হাতে পরিয়ে গলা সমেত লকেট আলতো ছুঁয়ে বলছে, এই হারটা যেন সব সময় গলায় থাকে। 5টার দিকে পুষ্প ঘুম ভেঙে যায়। সে ঘুমালেও তার ব্রেন ঠিক এটা ছিল যে সকালে উঠতে হবে। চোখ খুলে পুষ্প আবিষ্কার করে তার উপরে কেউ হাত পা দিয়ে আঁকড়ে ধরে আছে। সব সময় একা থাকা পুষ্পর এটা হজম হলো না। চোখ বড় বড় করে আঁকড়ে ধরা আগন্তুকের দিকে তাকায়। ঘুমন্ত শিমুল, এই ঘর, শিমুলের গায়ের মিষ্টি গান সব মিলিতে পুষ্পের মনে পড়ে সে কাল শ্বশুর বাড়ি এসেছে। আঁকড়ে ধরা মানুষটা তার শিমুল। পুষ্প ঘুমন্ত শিমুলকে দেখে, কি মায়া লাগছে। আচ্ছা, মায়ের উপমা দিতে মেয়েদের যদি মায়ামতি বলে, ছেলেদের কি বলে তার জানা নেই। পুষ্প শিমুলের কপালে আল গোছে চুল সরিয়ে কপালে চুমু খায়। শিমুল নড়ে চড়ে পুষ্পকে আরো টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। পুষ্পর ওঠা দরকার, উঠতে চাইলে শিমুলের ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ মেলে পুষ্পকে কাছে পেয়ে পুষ্পর গলায় মুখ গুজে বলল, উঠে যাচ্ছ কেন? আমার ঘুম শেষ হয়নি তো। আমি উঠে যাব, তুমি ঘুমাও। না, তোমাকে সাথে নিয়ে না ঘুমালে ঘুম হবে না। সবাই খারাপ বলবে। বলুক, নতুন বউ দেরিতে উঠবে, এটাই নিয়ম। এই নিয়মগুলো কি তুমি আবিষ্কার করেছো? শিমুল ঠোঁট টিপে মুচকি হাসে। বউ আমার নিয়ম তো আমি আবিষ্কার করব, এত নড়াচড়া করো না তো। পুষ্প শান্ত শুয়ে থাকে, কিন্তু শিমুল শান্ত থাকে না। দুষ্টুমিতে পুষ্পকে মাতাল করে ছাড়ে। পুষ্প খিলখিল করে হাসে। শিমুলের গভীর ছয়ে পুষ্প যখন চোখ বন্ধ করে আছে, তখনই দরজায় টুপটাপ করে কেউ ধাক্কা দেয়। তারপরে বাজখাই গলায় বলে, শিমুল, শিমুল রে, আরে তোর বউরে উঠাইয়া দে। নতুন বউ কি এতক্ষণ ঘুমায়? লাজ শরম নাই। পুষ্প ঝটপট উঠে পড়ে, হাত দিয়ে গায়ের কাপড়টা টেনে টেনে ঠিক করে। তার হাত পা কাঁপছে। দ্রুত ছুটে গিয়ে দরজা খোলে। পেশাকার দরজা থেকেই পুষ্পকে তীক্ষ্ণ চোখে দেখে। পুষ্প এমন চাহনি দেখে মাথা নিচু করে নেয়। পেশাকার পুষ্পর মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা না শুকনো। শুকনো দেখে বলল, কোন সময় ফজরের আজান দিয়েছে, এখনো গোসল করনি কেন? গোসল করার মতন কিছুই হয়নি, তাই পুষ্প গোসল করেনি। কিন্তু সামনের অগ্নির মতো জ্বলন্ত নারীটিকে এই কথা বলার থেকে চুপ থাকাই শ্রেয়। পুষ্পকে চুপ থাকতে দেখে পেশাকার বেগম বলল, আমরা কাকপক্ষী জাগার আগেই গোসল ছেড়ে নিতাম, তোমাদের মতো বেলাত ছিলাম না। গোসল ছাড়া যেন রুম থেকে বাহির না হোক, নির্লজ্জ মেয়ে কোথাকার। তিনি তেরা চোখে তাকিয়ে চলে গেল। পুষ্প দরজা আটকে ফিরে আসে। তার চোখ টলমলো করছে।